সুপ্রিয় দর্শক সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিন্ন ধর্মী একটি আয়োজনে। আমাদের আজকের আলোচনার বিষয় একটি বই নিয়ে। এবার 2025 অমর 21 বই মেলায় বইটি প্রকাশিত হয়েছে। বইটি লিভার, জানুন এবং ভালো থাকুন। বইটির লেখক আমাদের সকলের প্রিয় অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলী। অধ্যাপক মোহাম্মদ আলী বাংলাদেশের হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সার্জারি এবং লিভার ট্রান্সপ্ল্যান্টের পথিকৃৎ। তিনি বারডেম হাসপাতালে দেশের প্রথম হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সার্জারি বিভাগ প্রতিষ্ঠা করেন এবং উক্ত হাসপাতালে 2010 সালে বাংলাদেশে প্রথম সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন করেন। 1999 সালে তিনি ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অফ বাংলাদেশ প্রতিষ্ঠা করেন, যা বাংলাদেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে সমাদৃত। অধ্যাপক আলী লিভার রোগ প্রতিরোধ এবং ভাইরাল হেপাটাইটিস নিয়ন্ত্রণে একজন নিবেদিতপ্রাণ কর্মী। তিনি একজন বৈশ্বিক স্বাস্থ্য আন্দোলনের অগ্রদূত। 2021 সালে তাকে যুক্তরাষ্ট্রের কোয়ালিশন ফর গ্লোবাল হেপাটাইটিস এলিমিনেশন কর্তৃক হেপাটাইটিস এলিমিনেশন চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড প্রদান করা হয়। দর্শক আসুন আমরা স্যারের সাথে কথা বলি। স্যার, প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন? ভালো আছি স্যার। আপনি এত সুন্দর একটি বই লিখেছেন, বইটি আমি নিজেও পড়েছি। প্রথমে জানতে চাইবো এই বই লেখার অনুপ্রেরণা কোথায় পেয়েছেন? আমি একজন সার্জন এবং বিশেষ করে লিভার সার্জন, হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক এবং লিভার ট্রান্সপ্লান্ট সার্জন। তো প্রথমে আমি যে সময় কুইন্সল্যান্ড ইউনিভার্সিটিতে কাজ করি এই লিভার ট্রান্সপ্লান্ট এবং হেপাটোবিলিয়ারি সার্জারি সম্বন্ধে প্রশিক্ষণ নেই, তখনই আমি দেখতে পেলাম যে বেশিরভাগ রোগী লিভার রোগ 70 থেকে 80% লিভার রোগ প্রতিরোধযোগ্য এবং প্রতিরোধের জন্য সবচেয়ে বড় উপাদান হচ্ছে গণসচেতনতা। সচেতনতা যদি হয় তাহলেই প্রতিরোধ করা সম্ভব। আরেকটা দিক হলো মানুষের শরীরের যে লিভার, যা আমাদের শরীরের সর্ববৃহৎ আভ্যন্তরীণ অঙ্গ, এটার অবস্থান কার্যকারিতা সম্বন্ধে মানুষের অনেকটা জ্ঞান নেই তাদের, অথবা কারো অল্প সীমিত। আর এই যে জটিল রোগগুলা যেগুলো আছে, সেই জটিল রোগগুলা জন্য কখন কোন রোগ প্রথমে প্রতিরোধ কীভাবে করা যায়, কিভাবে এই রোগটাকে প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা যায়, কীভাবে তার চিকিৎসা করা যায়। আর চিকিৎসার তো সবসময় একটা দিক থাকে, একটা মেডিকেল ট্রিটমেন্ট থাকে। তারপরে এই অঙ্গগুলোরও একটা অংশের সার্জারি দরকার হয়। তো যদি সার্জারির দরকার হয় তাহলে কী ধরনের সার্জারি ওনার হতে পারে, ওই সার্জারি কিভাবে করা হয় এবং ওইটার আউটকাম কীরকম। আর লিভার রোগের শেষ চিকিৎসা হচ্ছে লিভার ট্রান্সপ্লান্ট। যেহেতু আমি একজন লিভার ট্রান্সপ্লান্ট ফেলো এবং বাংলাদেশের প্রথম লিভার ট্রান্সপ্লান্টও করেছি, তখন আমি মনে করলাম যে এই লিভার ট্রান্সপ্লান্টের প্রধান কারণ হচ্ছে লিভার সিরোসিস এন্ড লিভার ক্যান্সার। এটাও তো প্রতিরোধযোগ্য। তাহলে কখন সে লিভার ট্রান্সপ্লান্টের জন্য যাবে এবং লিভার ট্রান্সপ্লান্ট কিভাবে করা হয়, ট্রান্সপ্লান্ট করার পরে সে কিভাবে সে জীবনযাপন করবে, করার পরে সে ওই ট্রান্সপ্লান্ট নিয়ে বেঁচে থাকতে পারবে। আরেকটা দিক হলো যে কোনো কারণে লিভার রোগ হলো, লিভার রোগ যদি হয় তাহলে সে কিভাবে জীবনযাপন করলে সে নিজে বেঁচে থাকতে পারবে, তার সংস্পর্শে আসা পরিবারের অন্যান্য সদস্যরা বেঁচে থাকতে পারবে, সংক্রমিত হতে পারবে না। সেটা আমি মনে করলাম যে একটা বইয়ের মাধ্যমে যদি প্রকাশ করি তাহলে এই এতগুলো জিনিস মানুষ একটা বইয়ের মধ্যে উত্তর পাবে। আর এতে গিয়ে প্রতিরোধ, চিকিৎসা এবং সব ধরনের যে জটিলতা, সেটার থেকে মানুষ রক্ষা পাবে এবং আমাদের দেশে যে লিভার রোগে যে শত শত মানুষ প্রতিদিন মৃত্যুবরণ করছে, তার মৃত্যুহার কমবে এবং মানুষ সচ্ছলভাবে বেঁচে থাকতে পারবে। লিভার দুরারোগ্য লিভার রোগ থেকে সহায়ক হবে, আমি বলতে পারি না, সহায়ক হওয়ার জন্য আমার বইটা সাহায্য করবে। স্যার, আপনার কাছে কেন মনে হলো যে সাধারণ মানুষেরই আসলে এই লিভার সম্পর্কে সচেতন হওয়া উচিত, জানা উচিত? মানে এই যে বইটি লিখলেন, এরকম সিদ্ধান্ত আপনি কেন নিলেন? প্রথম কথা হলো সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যগত জ্ঞানটা অনেকটা কম, আর এমনি শিক্ষিতের হারও কম, বিশেষ করে গ্রামাঞ্চলে শিক্ষিতের হার আরও কম। তো এটা যদি একজন যদি তার এই একটা লিভারের রোগ সম্বন্ধে অজ্ঞতা থাকে এবং সে যদি এই অজ্ঞতার সুযোগে দেখা গেছে নানা সময়
অনেক রকমের কুসংস্কার আমাদের দেশে আছে, সেই কুসংস্কারের জনিত চিকিৎসার শিকার হয়, তাহলে দেখা যাবে যে একটা সাধারণ রোগকে ওই সমস্ত যে অবৈজ্ঞানিক চিকিৎসা এগুলোকে বাড়িয়ে দিয়ে তার একদম জীবন বিপন্ন করে। তাই আমি মনে করলাম যে সাধারণ মানুষকে যদি কিভাবে লিভার রোগ, কী লিভার রোগ হয়, কিভাবে তার প্রতিরোধ, তাহলে এবং কি তার সঠিক চিকিৎসা, তাহলে তো এই যে যতগুলো পয়েন্ট বললাম সেগুলোর থেকে এই সমস্ত মানুষদেরকে উত্তরণের একমাত্র উপায় আমি মনে করলাম একটা কিছু লেখা তার হাতে দেওয়া, যাতে গিয়ে সে পড়লে বুঝতে পারে। খুব সুন্দর স্যার, সত্যিই কিন্তু বইটি খুব সহজ সাবলীল এবং বাংলা ভাষায় আপনি লিখেছেন, আমি নিজেও পড়েছি। তো স্যারের কাছে জানতে চাইবো যে এই বইয়ের মধ্যে কি কি বিষয় নিয়ে আলোচনা করেছেন? অনেক কিছু এটার মধ্যে আছে। প্রথমে আমি একটা ধারণা দিয়েছি লিভার কি, লিভার ফাংশন কি, লিভার কি করে, কেন আমাদের অপরিহার্য, লিভারের সাথে সম্পৃক্ত আছে গলব্লাডার, বাইল ডাক্ট, প্যানক্রিয়াস, এই অঙ্গগুলোই বা কি কাজ করছে। আর এরপরে আমি আরেকটা চ্যাপ্টার দিয়েছি যে লিভারের জন্য সাধারণত কি কি খেলে লিভার রোগ রক্ষা হতে পারে, কি কি খাওয়া উচিত, সাধারণ ডায়েট কি হলে লিভার ভালো থাকবে, কি হলে লিভারের ক্ষতি হতে পারে, এই একটা সাধারণ দিক আছে। এরপরেই এসে গেছে লিভারের বিভিন্ন রোগের মধ্যে আমি বেশিরভাগই যোগ দিয়েছি যে হেপাটাইটিস। আমরা জানি হেপাটাইটিস 5 ধরনের হেপাটাইটিস আছে, হেপাটাইটিস A, B, C, D, E, সবগুলো সম্বন্ধে আমি যতটুকু সম্ভব আমি বর্ণনা করার চেষ্টা করেছি এবং এদের প্রিভ্যালেন্স কতটুকু এবং লেটেস্ট 2024 সালে ন্যাশনাল ইন্টারন্যাশনাল ফিগারে কি পরিমাণ প্রিভ্যালেন্স দেখাচ্ছে সেটা আমি সম্মিলিত করেছি। আর যত এটাতে আমি যত ফিগারগুলো দিয়েছি সেগুলো একটা হলো ইন্টারন্যাশনাল WHO-র ফিগারগুলো নিয়ে আসছি, ওয়ার্ল্ড হেপাটাইটিস অ্যালায়েন্সের আছে, কোয়ালিশন ফর গ্লোবাল হেপাটাইটিস এলিমিনেশন USA-র এটা আছে, আর বাংলাদেশের স্ট্যাটিস্টিক্সও আছে, ডিজি হেলথের, যেটা মানে মোস্ট অথেন্টিকেটেড সব কিছু দিয়ে আমি চেষ্টা করেছি মানুষের দূরগোড়ায় সঠিক বার্তাটা পৌঁছানোর জন্য লিভার রোগের সম্পর্কে। স্যার, এটা তো লিখতে অনেক সময় লাগার কথা, কারণ অনেক ডিটেল বর্ণনা এবং আপনি বাংলায় লিখেছেন মেডিকেল টার্মগুলোকে সহজ করে। তো আপনার কেমন সময় লেগেছে, কখন লিখেছেন, এই যে গবেষণা তথ্য কোথা থেকে দিয়েছেন অলরেডি আপনি বলেছেন, তো এই বিষয়গুলো স্যারের কাছ থেকে একটু জানবো। হ্যাঁ, আমি আগেও যে সময় 1999 সালে লিভার ফাউন্ডেশন প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল যে লিভার রোগ প্রতিরোধ করা, তখনই আমি লিভার রোগের জন্য নানান রকমের লিফলেট বা বসিয়ার আমি লিখেছি, প্রায় 15-16টা লিফলেট বসিয়ার তখনই আমি লিখতে আরম্ভ করেছি 1999 সালে। ও তখনই আমি একটা পোস্টার বানিয়েছিলাম যে বিভিন্ন নিম্নলিখিত হেপাটাইটিস প্রতিরোধে নিম্নলিখিত বিষয়সমূহকে না বলুন। তো এই পোস্টারটা আমি বাংলায় করেছি, ইংলিশ করেছি এবং ইন্টারন্যাশনালি খুব ফলাও করে প্রকাশ করা হয়েছে, যে স্কেচ ডায়াগ্রাম দিয়ে আমি হেপাটাইটিস প্রতিরোধের জন্য চেষ্টা করেছি, সেটা 1999 সাল থেকেই। তো এই যে কার্যক্রম আমি চালিয়ে আসতেছি, আর যে কার্যক্রমগুলো আমার ন্যাশনালিও হয়েছে, ইন্টারন্যাশনালি, বিশেষ করে জেনেভাস্থ ওয়ার্ল্ড হেপাটাইটিস অ্যালায়েন্সে আমাদেরকে খুব রিকগনাইজ করে, আমাদের অ্যাক্টিভিটিকে ফলাও করে প্রকাশ করে। ইদানিং করোনাকালীন সময়ে যে সময় আমি বাসাতেই ছিলাম, কোনো ভাষায় যেতাম, বাইরে যেতাম না, তখনই আমি এটা বেশিরভাগ জোর দিলাম যে আমি বইটা লিখব। তো নিজে নিজে লিখতাম, লেখার পরে আমি ইন্টারন্যাশনাল ডাটা ওয়েবসাইট থেকে সংগ্রহ করতাম যে ফিগারগুলো আমি যে দিলাম এটা কি কারেক্ট না কিছু অ্যাড করতে হবে, অথবা তখন এইভাবে করে নিজে হাতে লিখতাম, লিখে তারপরে এটা আমার অ্যাসিস্ট্যান্ট যে আছে তাকে হোয়াটসঅ্যাপে পাঠাতাম, পাঠিয়ে সেটা টাইপ করে দিত। এইভাবে করে করে আমি লিখেছি, যার মধ্যে হেপাটাইটিস আছে, হেপাটাইটিসের সব ধরনের হেপাটাইটিস আছে, তার জটিলতাগুলো আছে। তারপরে পরের লিভার রোগ যেটা নন অ্যালকোহলিক স্টিয়াটো হেপাটাইটিস বা নেশ আছে, অ্যালকোহলিক হেপাটাইটিস আছে। এরপরে লিভার ক্যান্সার, গলব্লাডার ক্যান্সার, প্যানক্রিয়াস ক্যান্সার, বাইল ডাক্ট ক্যান্সার, প্যানক্রিয়াসের অন্যান্য রোগ,
এবং এদের সার্জারি, লিভার রিসেকশন, প্যানক্রিয়াটিক রিসেকশন, বিলিয়ারি রিকনস্ট্রাকশন এবং সব শেষে আমি লিভার ট্রান্সপ্লান্ট সম্বন্ধে লিখেছি। কখন সে লিভার ট্রান্সপ্লান্ট করাবে, লিভার ট্রান্সপ্লান্টের পরবর্তী সে কীভাবে বেঁচে থাকবে, এইভাবে আমি প্রায় 3 থেকে 3.5 মাসে শেষ করেছি। খুব সুন্দর স্যার। আমরা জানি যে অমর 21শে বইমেলায় বইটি পাওয়া যাচ্ছে এবং সেই সাথে www.oitijho.com পাওয়া যাচ্ছে বইটি। আমরা অনলাইনেও অর্ডার করতে পারবেন। বইটি আমিও পড়েছি, আমার কাছে খুব ভালো লেগেছে, আশা করি সবার কাছে ভালো লাগবে। তো স্যারের কাছে জানতে চাইবো, স্যার আপনি তো একজন হেপাটোবিলিয়ারি সার্জন, একজন ডাক্তার, আপনি রেগুলারলি পেশেন্ট দেখছেন, তো আপনি বইটা লিখতেন কোন সময়টাতে? এটা যে সময় আমি সময় পেতাম আর বেশি সময় যে সময় আমার একটু লেজার পিরিয়ড থাকতো তখনই আমি এটা লিখতাম। অবসর সময়টাকে পুরোটা কাজে লাগিয়েছেন? পুরাতনই আমি উদ্দেশ্যই ছিল এটা, যে আমি সত্যি কথা বলতে গিয়ে আমি যতটুকু আজকে 25 বছর ধরে এই হেপাটাইটিস, লিভার রোগ নিয়ে আমি কাজ করছি। আমি বলতে পারি যে এই বাংলাদেশে লিভার রোগের জন্য আমি প্রায় বাংলাদেশের 64 জেলার মধ্যে প্রায় আমার তো মনে হয় প্রায় 50টা জেলাতে আমি নিজে গিয়েছি, মানুষকে অ্যাওয়ারনেসের চেষ্টা করেছি, সেমিনার করেছি, ওই এতিম শিশুদেরকে ভ্যাকসিন দিয়েছি, মেডিকেল কলেজ যেগুলো আছে এগুলোতে গিয়েছি, লেকচার দিয়েছি, লিফলেটস দিয়েছি, বসিয়ার করেছি, র্যালি করেছি। এই সমস্ত বাংলাদেশই আমি মোটামুটি দেখেছি এবং রাস্তায় রাস্তায় ঘুরেছি। উদ্দেশ্যটা হলো মানুষকে সচেতনতা সৃষ্টি করা, মানুষকে জানানো যে লিভার রোগটা কিভাবে ছড়াচ্ছে, কিভাবে প্রতিরোধ করা যায়, কিভাবে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা করা যায়, কিভাবে সঠিক চিকিৎসা করা যায়। এই উদ্দেশ্য নিয়ে আমি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। সেটারই প্রতিফলনটাকে আমি মনে করলাম যে আমি যা কিছু করলাম, আমি যতটুকু জ্ঞান আমি অর্জন করেছি, এই যে আমি সমস্ত বাংলাদেশে ঘুরে আমি যে জ্ঞানটুকু অর্জন করেছি, মানুষের কি অবস্থায় আছে মানুষ, আমি তো দেখলাম যে সময় আমি গ্রামে গেলাম তখন মানুষ হেপাটাইটিস বলে কোনো কিছু জানেই না। তারা বলে আমরা হেপাটাইটিস কি, আমরা তো জানি জন্ডিস। তো এখন এই অবস্থা এবং মানুষ অপচিকিৎসা, নানা রকমের অবৈজ্ঞানিক চিকিৎসার শিকার হচ্ছে। তো এগুলোর থেকে উত্তরণের জন্য আমি মনে করলাম আমি যে জ্ঞানটুকু অর্জন করেছি সেই জ্ঞানটুকু যদি একটা বইয়ের মাধ্যমে রেখে যেতে পারি, আমি জ্ঞান নিয়ে আমি কবরে যাওয়ার তো কোনো, যে আমি একটা যদি কোনোভাবে একটা বই লিখে মানুষকে জানিয়ে যেতে পারি, আমার জ্ঞানটা মানুষ যাতে পেতে পারে এবং এইটুকু নিয়ে যেন মানুষ লিভার রোগের প্রতিরোধ, আসল চিকিৎসা নিয়ে বেঁচে থাকতে পারে, এই উদ্দেশ্যই আমি এটা লিখেছি। খুব সুন্দর করে স্যার বুঝিয়ে বললেন। তো স্যারের কাছে জানতে চাইবো যে লিভারের সাধারণ এবং মারাত্মক রোগগুলো কি, সেগুলোর পিছনে কি কারণ রয়েছে? সাধারণ রোগগুলোর মধ্যে প্রথমে আমরা বলি হেপাটাইটিস A, B, C, D, E আছে। আর এ আর ইটা সাধারণত অ্যাকুইট ইনফেকশন হয়, খাদ্য অথবা পানীয় জল বাহিত, এগুলা 4 থেকে 6 সপ্তাহে বেশিরভাগ ক্ষেত্রেই কন্ট্রোল হয়ে যায়। আর সবচেয়ে মারাত্মক দিক হলো বি এবং সি, যেগুলোর থেকে প্রথমে অ্যাকুইট কোন হয়, আর নয় প্রথম থেকে এটা ক্রনিকে চলে যায়, বিশেষ করে সি। আর ক্রনিক হয়ে গেলে ক্রনিক হেপাটাইটিস হয়, আর হেপাটাইটিস হয়ে গেলে এটার থেকে লিভার সিরোসিস হয়, লিভার ক্যান্সার হয়। আর এটার বেশিরভাগ ক্ষেত্রেই, এই লিভার ক্যান্সারের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় 80% ক্ষেত্রেই দায়ী হচ্ছে এই হেপাটাইটিস বি এবং সি। হেপাটাইটিস বি তো প্রতিরোধযোগ্য ভ্যাকসিনের মাধ্যমে, সির এখন কার্যকরী ট্রিটমেন্ট আছে, তাই এগুলা দুটাই প্রতিরোধযোগ্য। দ্বিতীয় লিভার রোগের কারণ হচ্ছে ফ্যাটি লিভার থেকে অথবা ওবেসিটি থেকে সৃষ্টি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বা থেকে ন্যাশ সিরোসিসের প্রবণতা বেড়ে যাচ্ছে। তো এটাও তো কেউ যদি ওভারওয়েট থাকে, কোলেস্ট্রল বেশি থাকে, থাইরয়েড পরিমাণ কম থাকে, তাহলে যদি এটা ওজন নিয়ন্ত্রণ সহ এগুলো যদি কন্ট্রোল করে তাহলে সেটাও তো কন্ট্রোল হবে। আর চতুর্থ লিভার রোগের কারণ আমাদের দেশে, বিশ্বে আরও আগে আমাদের দেশে কম, মদ্যপানজনিত। মদ্যপান যদি একজনে পরিহার করে তাহলে তো এটার থেকে বাঁচতে পারে। অন্যান্য লিভার রোগ আছে, সেগুলো নিজেরা যদি সতর্ক হয় তাহলে মানুষ প্রতিরোধ করতে পারে। একটা হচ্ছে মহিলারা দীর্ঘদিন ধরে এক নাড়ালে যদি কন্ট্রাসেপটিভ পিল বা হরমোন জাতীয় ট্রিটমেন্ট নিয়ে থাকে, 4 বছর, 5 বছর, 6 বছর ধরে যদি
এটা যদি নিয়ে থাকে তাদের থেকে লিভার টিউমার, লিভার সেল এডিনোমা বলে একটা টিউমার হয় এবং অনেক ক্ষেত্রে এটাতেও ক্যান্সার হতে পারে। অন্যান্য লিভার রোগও আছে, তো তবুও ড্রাগ ইনডিউস অন্য যে কোনো একটা ঔষধ যদি ক্রিয়াজনিত লিভার রোগও হতে পারে। এগুলো দেখেন মোস্ট অফ দিন যেটা বলা হচ্ছে, এই জন্যই বলছে 70 থেকে 80% লিভার রোগ প্রতিরোধযোগ্য। তো এগুলো সব কিছুতে যদি একজনকে যদি অবহিত করা যায়, একজন মহিলাকে যদি বলা হয় যে আপনি কন্টিনিউয়াসলি কন্ট্রাসেপটিভ পিল ব্যবহার করবেন না, তখনই তো তার এই লিভার সেল এডিনোমা বা লিভার ক্যান্সার থেকে রক্ষা পাবে। তাই এগুলো সব কিছুর পিছনে হলো গিয়া সচেতনতার সৃষ্টি করা, একজনকে মানুষকে জানানো যে কীভাবে এটা হয়। আমি তো মনে করি এই বইয়ের মাধ্যমে সুন্দরভাবে আমি সেই জিনিসগুলা সাধারণ মানুষকে আমি জানানোর জন্য, যাতে এই মেসেজগুলা সাধারণ মানুষের দূরগোড়ায় পৌঁছতে পারে, সেই উদ্দেশ্যে এটা সরল ভাষায় আমি যতটুকু পেরেছি সেই ভাষায় আমি লিখেছি। খুব সুন্দর স্যার, একদম আপনার জীবনের যে উদ্দেশ্য সেটা আসলে সফল হবে বলে আমরা আশা করি যে এই বইয়ের মাধ্যমে মানুষ সচেতন হবে। তো স্যারের কাছে জানতে চাইবো যে শুধুমাত্র সচেতনতার মাধ্যমে লিভারে কি কি রোগ প্রতিরোধ করা সম্ভব? শুধু সচেতনতার মাধ্যমে সব ধরনের হেপাটাইটিস, যেটা প্রধান কারণ আমি বললাম, এটা সচেতনতার মধ্যে করা সম্ভব। মানুষ যদি সচেতন হয়, প্রথমে জানতে হবে যে এইভাবে হেপাটাইটিস আসে, খাদ্যের এইরকম যদি হয়, কন্টামিনেটেড ফুড ড্রিঙ্ক যদি হয়, এগুলো এ আর ই আসে, আর রক্তের উপাদানের মাধ্যমে বি এবং সি আসে, তাহলে 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 তো মানুষ সতর্ক হয়ে গেল। আরেকটা দিক হলো যে যেটা ওবেসিটি, যাদের ওভারওয়েট আছে, কোলেস্ট্রল পরিমাণ বেশি আছে, তারা যদি কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখে, ওয়েট নিয়ন্ত্রণে রাখে, তাহলে তো এটাও তো কন্ট্রোল হয়ে গেল। মদ্যপানী যারা আছে তারা যদি মদ্যপানটা ত্যাগ করে, আর যদি খায়ও, যদি করেও, তাহলে একদম পরিমিত পরিমাণ করা উচিত, করলেও তো এটাও তো কন্ট্রোল হয়ে গেল। তাহলে দেখেন মোস্ট অফ দি লিভার রোগ তো শুধু সচেতনতা, শুধু জানলেই এটা প্রতিরোধ করা যেতে পারে। আরেকটা হেপাটাইটিস বির সংক্রমিতর কারণ হলো গিয়ে যেমন একজনের থেকে আরেকজনের সংক্রমিত, যেমন হাজব্যান্ড যদি একটা টেস্ট করে জানে যে তার হেপাটাইটিস বি আছে, তাহলে সঙ্গে সঙ্গে তার ওয়াইফের যাতে সংক্রমিত না হয় তাকে ভ্যাকসিন দিতে বলে হয়ে যায়। যদি ওয়াইফের শরীরে যায়ও, তাহলে তার সন্তানের শরীরে যাতে না যায়, তাহলে সন্তানগুলোকে জন্মের সাথে সাথে ভ্যাকসিন দিলে সেটাও প্রতিরোধ করা হচ্ছে। তাহলে দেখেন, শুধু জানার অভাবে যদি একজনে যদি জানে যে হেপাটাইটিস বিটা এইভাবে সংক্রমিত হয়, তাহলে তার নিজের জীবন রক্ষা করলো, আরও 3-4টা জীবন রক্ষা হলো। আর যদি এটা অজানা তাকে যায়, অজানা তাকে লাগলেই দেখা যাবে তো অজ্ঞাতে একজনের থেকে আরেকজনের সংক্রমণ, আজকে হাজব্যান্ডের হয়েছে, পরে তার ওয়াইফের হয়েছে, তারপরে 3 সন্তানের হলো, তাহলে তো হোল ফ্যামিলি এফেক্টেড হয়ে গেল। দেখা গেছে যে এই যে হেপাটাইটিস বি এবং সি, 10 জনের মধ্যে 9 জনই জানে না যে তাদের শরীরে এই ভাইরাসটা বিয়ার করছে। তখন যদি একটা সিমটম হয়, লিভার সিরোসিস হয়েছে অথবা অন্য কিছু হচ্ছে, অথবা আমাদের দেশে অনেক সময় বিদেশ যাওয়ার জন্য টেস্ট করে, তখন ধরা পড়ে, রক্ত দান দিতে গেছে, তখন টেস্ট করলো, তখন ধরা পড়ে, তখন দেখা যায় তার হেপাটাইটিস বি, টেস্ট করে দেখা যায় অলরেডি সিরোসিস আরম্ভ হয়ে গেছে, এমনকি এমনও দেখা যায় অলরেডি ক্যান্সার পর্যন্ত আরম্ভ হয়ে গেছে, কিন্তু সে নীরব, সে জানেই না। তাহলে একটা মানুষ যদি, সাধারণ মানুষ যদি জানে যে এইভাবে হেপাটাইটিস বি এবং সি ছড়ায়, একই সুইয়ের ব্যবহার, মানে গ্রামে গঞ্জে টাটু করছে অথবা নাক ছিদ্র করা, কান ছিদ্র করা করছে, তাহলে এগুলো এক সুই দিয়ে করবে না, কোনো সময় ডিসপোজেবল সিরিঞ্জ ছাড়া, নিডিল ছাড়া কোনো সুই ব্যবহার করবে না। ড্রাগ অ্যাডিক্টসরাও যদি থাকে, সে ড্রাগ অ্যাডিক্টও একই সুই কখনো ব্যবহার করবে না, কারণ একজনের থেকে আরেকজন দিতে পারে। রক্ত সঞ্চালনের সময় সে প্রিকশন নিতে হবে যে রক্ত সঞ্চালনের মাধ্যমে তার শরীরে এটা আসতে পারে। একটা ইমার্জেন্সি হলো, ইমার্জেন্সি কারণে রক্ত সঞ্চালন করা হলো, তাহলে দেখা গেল ইমার্জেন্সি ওভার হয়ে গেল, পরে তার শরীরে হেপাটাইটিস বি এবং সি এসে গেল। এই যে ডায়ালাইসিস যারা নিচ্ছে, ডায়ালাইসিস সে কিডনি রোগে আক্রান্ত হয়ে গিয়ে ডায়ালাইসিস সেন্টারে গেল, পরে দেখা যায় তার হেপাটাইটিস বি এবং সি, এমনও আমি রুগী পাইছি বিও যুগ হয়েছে, সিও আছে, একে ডাবল এসে গেছে। তো এই যে
এই যে সংক্রমণ, যদি একজন যে সচেতন হয়, জানে যদি যে এইভাবে ডায়ালাইসিস করলে অথবা এইভাবে এই পন্থা অবলম্বন করলে হেপাটাইটিস বি এবং সি আমার শরীরে আসতে পারে, তখন সে সতর্কতা অবলম্বন করবে। জানলে এটা প্রতিরোধ করা যাবে, না জানলে তো কোনো কিছু সম্ভব না। স্যার, আমাদের লিভারকে ভালো রাখার জন্য আমাদের ফুড হ্যাবিট কেমন হওয়া উচিত, আমাদের লাইফস্টাইল কেমন হওয়া উচিত? লিভারের জন্য বেশিরভাগই একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করাটা খুবই জরুরি। যেমন প্রথমে আমি বলবো এই যে আমাদের যে জাঙ্ক ফুড যেগুলো আছে, ফ্যাটি ফুড যেগুলো আছে, এগুলা কখনো খাবে না। এগুলার থেকে কোনো উপকার করে না, বরঞ্চ এই ফ্যাটি লিভারের একমাত্র কারণ, প্রধান কারণ একটা হলো। তারপরে অন্যান্য খাবার আছে যেগুলো যেমন সে কার্বোনেটেড ড্রিঙ্কস আছে, কার্বোনেটেড ড্রিঙ্কস যেগুলো আছে এগুলো বেশি খাওয়া ঠিক না। তারপরে ফুডের সাথে অনেক রকমের সল্ট, টেস্টিং সল্ট এগুলো ব্যবহার করা হয়, এগুলো খাওয়া মোটেও উচিত না। এগুলা যদিও ভালো লাগে, কিন্তু এগুলার থেকে নানান রকমের সমস্যা হয়। তারপরে এই যে আমাদের দেখবেন বাদাম অথবা ভুট্টার ভিতরে অনেক সময় যদি বেশি দিন রাখা হয়, পুরানো হয়, তাহলে এটার ভিতরে সবুজ একটা ফাঙ্গাস জাতীয় দ্রব্য, ফাঙ্গাস সৃষ্টি হয়। সেটা থেকে আফলাটক্সিন বলে একটা টক্সিন বের হয়, যেটা থেকে অনেক সময় লিভার ক্যান্সার হয়ে থাকে। তাহলে প্রথম কথা হলো গিয়ে সে স্বাভাবিক খাওয়া দাওয়া করবে, সুষম খাওয়া দাওয়া করবে এবং কন্টামিনেটেড ফুড অ্যান্ড ড্রিঙ্ক অ্যাভয়েড করবে। স্যার, বারবার আপনি বইয়ের মধ্যে ডাক্তারদের কাছে, বিশেষজ্ঞ ডাক্তারদের কাছে আহ্বান জানিয়েছেন, তো সেই বিষয়ে যদি কিছু বলতেন। আমি মনে করি যে ডাক্তার তো প্রত্যেকেই চেষ্টা করে ডাক্তার হয়েছে এবং সে রোগীর ডাক্তার মানি তো চিকিৎসা করে যাচ্ছে। সে একজন জেনারেল ডাক্তারও হতে পারে, স্পেশালাইজড ডাক্তারও হতে পারে। যে রোগটা জেনারেল ডাক্তারের কথাই বলছি, যে চিকিৎসা করছে, উনি যখন দেখলেন যেন একটা হেপাটাইটিস রোগী আসছে, তার হেপাটাইটিস বি আছে অথবা সি আছে, সঙ্গে সঙ্গে একজনের যদি হয়ে থাকে তার পরিবারের অন্যান্য জনের যাতে না হয়, সেই জ্ঞানটুকু একটু সময় ব্যয় করে, 1 মিনিট ব্যয় করে যেন আপনার হেপাটাইটিস, এই কথাটা যদি বলেন, আপনার হেপাটাইটিস বি হয়েছে, আপনার ওয়াইফের হয়েছে কিনা, আপনার সন্তানের হয়েছে কিনা একটু টেস্ট করে নিন, এই কথাটা যদি বলেন, তাহলে কিন্তু এই 4-5টা জীবন রক্ষা পাবে। সে ওনার কথাটা শুনবে। আর যদি জাস্ট উনি এই কথাটা বললেন না, তাহলে উনি চিকিৎসা দিয়ে দিলেন, তাহলে অজান্তে ওইটা তো জানলেন না, ডাক্তার সাহেব তো কিছু বললেন না, তাহলে তো সে তার থেকে তার ওয়াইফের হবে, ওয়াইফ থেকে সন্তানের হবে, যেটা হবার সেটাই হবে। তাহলে দেখেন, একটা কথা যদি ওই ডাক্তার সাহেব বলেন যে না, আপনার তো এটা হয়েছে, এটা করেন, মদ্যপানজনিত হয়েছে, আপনি মদ্যপানটা বন্ধ করেন, আপনার ওবেসিটির জন্য হয়েছে, আপনি ওজন কমান, এই কথাগুলো একটা কথা যদি বলেন, তাহলে কিন্তু অনেকটা কাজ হয়ে যায়। আর আরেকটা জিনিস আমি মনে করি যে বিশেষজ্ঞ ডাক্তার, স্পেশালিস্ট, কেউ কার্ডিওলজিস্ট, কেউ লাংসের বিষয়ে পালমোনোলজিস্ট, নেফ্রোলজিস্ট, হেপাটোলজিস্ট, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, অনেক বিশেষজ্ঞ ডাক্তার তো আছেন। প্রত্যেক বিশেষজ্ঞ ডাক্তারের উনি যে সাবজেক্টের বিশেষজ্ঞ, সেই সাবজেক্টের জন্য, সেই বিষয়ের জন্য মানুষকে অবহিত করার জন্য কন্ট্রিবিউশন করা উচিত, একটা রাখা উচিত। যে আমি একজন কার্ডিওলজিস্ট, আমার হার্টের এই রোগে আমি চিকিৎসা করে গেলাম, এই হার্টের রোগ যাতে মানুষের না হয়, অথবা প্রিভেনশন করা যায়, অথবা প্রাথমিক যে কোনো রোগের দুটা জিনিস আমি মনে করি, একটা প্রিভেনশন আর একটা হলো প্রাথমিক পর্যায়ে নিরূপণ। যদি প্রিভেনশন তো করা যায় তাহলে তো কাজই হয়ে গেল, প্রিভেনশনের যে বেস্ট ট্রিটমেন্ট, আর যদি তার শরীরে ঢুকেও যায়, তাহলে যদি প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা যায়, তাহলে তার অনেক কিছু করা যাবে। আর এটাও যদি জটিল অবস্থায় যায়, লেট স্টেজে যায়, তার কোনো কিছুই করা থাকে না। এটা লাং ডিজিজ হোক, আর হার্ট ডিজিজ হোক, আর লিভার ডিজিজ হোক, আর কিডনি ডিজিজ হোক। তাই আমি মনে করব ওই রোগের প্রিভেনশনের জন্য এবং প্রাথমিক পর্যায়ে
নিরূপণের জন্য ওই বিশেষজ্ঞর সাধারণ মানুষের জন্য একটা কন্ট্রিবিউশন রাখা উচিত, একটা বক্তব্য, একটা লিফলেট, একটা বসিয়ার রাখা উচিত, ওনার হাতে দেওয়া উচিত, ওই রোগীটার হাতে, যে আপনার কার্ডিওজনিক সমস্যা হয়েছে, আপনার কিডনি ফেল হয়েছে, আপনার লিভার ফেল হয়েছে, আপনি এই করবেন, এই করবেন না, এই করবেন, এই করবেন না, একটা লিফলেট যদি দেন, তাহলে একটা বসিয়ার যদি দেন, আমি মনে করি আমি মনে করি যে নৈতিক দায়িত্ব থাকা উচিত, চিকিৎসক হিসাবে দায়িত্ব থাকা উচিত। বিশেষ করে আমি বিশেষজ্ঞ চিকিৎসকের বেলায় এ কথাটা বলবো। খুব সুন্দর করে স্যার বুঝিয়ে বললেন। একদম পরিশেষ শেষে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আমি বলবো এই বইটা লেখার উদ্দেশ্যটাই হলো মানুষের মধ্যে যে লিভার আমাদের শরীরের সর্ববৃহৎ আভ্যন্তরীণ অঙ্গ, এবং এটার থেকে নানান রকমের লিভার রোগ, মরণঘাতী লিভার রোগের সৃষ্টি হয়। আর এই রোগগুলো বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিরোধযোগ্য, এবং প্রতিরোধের জন্য সচেতনতা দরকার। সচেতন যদি হন, তাহলে এই বেশিরভাগ ক্ষেত্রেই এই রোগগুলো প্রতিরোধ করতে পারবেন। আর প্রতিরোধের পরে প্রশ্ন আসবে, যদি আপনার শরীরে এই রোগ প্রতিরোধ নাও হয়, যদি আপনার শরীরে এটা আক্রান্ত হন ওই লিভার রোগে, তাহলে প্রাথমিক পর্যায়ে নির্ণয়টা কিভাবে করা যায়। কারণ প্রাথমিক পর্যায়ে নির্ণয় করলে আপনার অনেকান্তে আপনার সম্পূর্ণ আরোগ্য লাভ করা সম্ভব। আর যদি এটা জটিল অবস্থায় নির্ণয় হয়, তাহলে অনেক ক্ষেত্রেই কোনো কিছুই করা যায় না। আর দ্বিতীয় উদ্দেশ্যটা হলো, আমার উদ্দেশ্য হলো যে আপনার যে রোগী হোক লিভারের, সেটা যেমন লিভারের আপনার হেপাটাইটিস হয়েছে, হেপাটাইটিসের পরে আপনি কী ট্রিটমেন্ট নেবেন, হেপাটাইটিস লিভার সিরোসিস হলে আপনি কী ট্রিটমেন্ট নেবেন, হেপাটাইটিস লিভার ক্যান্সার হলে আপনি কী ঔষধের চিকিৎসা নেবেন, কী সার্জারি নেবেন, এবং লিভার রোগের শেষ চিকিৎসা হিসাবে আছে লিভার ট্রান্সপ্লান্ট। লিভার ট্রান্সপ্লান্ট কখন করাবেন এবং লিভার ট্রান্সপ্লান্ট পরবর্তী আপনি কিভাবে লিভার ট্রান্সপ্লান্ট নিয়ে বেঁচে থাকবেন, সেই জিনিসগুলো আমি এই বইয়ের মধ্যে তুলে ধরেছি, বর্ণনা করেছি। আর সর্বোপরি আপনার যে কোনো ধরনের লিভার রোগ হোক, সেই লিভার রোগ নিয়ে আপনি কিভাবে দীর্ঘ জীবন যাপন করতে পারবেন, উদ্দেশ্যটাই এই বইটার লেখাটারই উদ্দেশ্য হলো এই, যে আপনি সচেতন হবেন, আপনার পরিবার সচেতন হবেন, সমাজ সচেতন হবে, দেশ সচেতন হবে। তাহলেই আমরা দেশে এই দুরারোগ্য লিভার রোগের প্রতিরোধ চিকিৎসা করতে পারবো, এবং লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচানো সম্ভব হবে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি মানুষ লিভার সম্পর্কে সচেতন হবেন এবং সুস্থ থাকবেন। আমি এটিএন বাংলাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি আবার স্মরণ করতে চাচ্ছি যে আমি প্রথম যে লিভারের প্রোগ্রামগুলো করেছিলাম, সেটা এই এটিএন বাংলাতেই করেছিলাম। আজ যে বইটা লিখেছি, সেই বইটা আজকে এটারই প্রকাশনা আমি এটিএন বাংলাতে করতে পেরেছি। তাই সর্বোপরি এটিএন বাংলাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সুধী দর্শক, বইটি আমি পড়েছি, লিভার সম্পর্কে জেনেছি এবং সচেতন হয়েছি। আশা করব আমরা সকলে লিভার সম্পর্কে জানবো, সচেতন হব এবং সুস্থ থাকব। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।